ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে পরিবেশ ও তার সম্পদ এই অধ্যায়ের পর্ব প্রথম প্রথম পর্বে আজকে আমরা পরিবেশ ও তার সম্পদ এটা আলোচনা করছি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উদ্দেশ্যে। পরিবেশ ও তার সম্পদের এই নবম শ্রেণীর প্রথম পর্বে প্রথমেই পরিবেশ এবং সম্পদ সম্পর্কে আমরা একটু আলোচনা করি সংক্ষেপে। পরিবেশ জীব ও জীবগোষ্ঠী যে পারিপার্শ্বিক যে সমস্ত সজীব ও জড় উপাদান এই জীব এবং জীবগোষ্ঠীর জনন, আচরণ, বৃদ্ধি, পরিযান, অভিযোজন প্রভৃতি যেগুলো এইগুলোকে প্রভাবিত করে থাকে, সেই পারিপার্শ্বিক যে উপাদানগুলোকে বলা হচ্ছে পরিবেশ। কেমন হলো? জীব ও জীবগোষ্ঠীর পারিপার্শ্বিক যে সমস্ত সজীব ও জড় উপাদান তার বৃদ্ধি, আচরণ, জনন, পরিযান, অভিযোজন প্রভৃতিকে প্রভাবিত করে থাকে, সেই পারিপার্শ্বিক উপাদানকে বলা হচ্ছে পরিবেশ। আমরা ছোটবেলায় পড়েছিলাম আমাদের চারপাশে যা কিছু আছে তাকে নিয়েই গড়ে ওঠে আমাদের পরিবেশ। হাট বাজার, পারিপার্শ্বিক যে উপাদান, স্কুল কলেজ, মা বাবা, ভাই বোন, পরিবারে গাছপালা, পশু পাখি, জীবজন্তু সব কিছু মিলে তৈরি হয় আমাদের পরিবেশ। আমরা নবম শ্রেণীতে একটু অন্যরকম ভাবে দেখে নেব জীব ও জীবগোষ্ঠী যে পরিবেশের যে সজীব আর জড় উপাদান যা তাদের বৃদ্ধি, জনন, পরিযান, অভিযোজন, বিস্তার প্রভৃতি এই সমস্ত উপাদানগুলি, এই সমস্ত ঘটনাগুলোকে প্রভাবিত করছে, সেই উপাদানগুলিকে বলা হলো পরিবেশ। এবার আমরা আলোচনা করব সম্পদ কি। সম্পদ সম্পদ যে পরিবেশ ও তার সম্পদ। সম্পদ কি? সম্পদ হলো এমন একটা উপাদান এই পৃথিবীর মানুষ তাদের নিজেদের প্রয়োজনে যে সমস্ত উপাদানগুলিকে কাজে লাগাতে পেরেছে, শিখেছে, সেই উপাদানগুলিকে বলা হয় সম্পদ। কেমন ব্যাপারটা? যে সমস্ত উপাদান, পৃথিবীর যে সমস্ত উপাদানকে আমরা আমাদের নিজেদের প্রয়োজনে কাজে লাগাতে পেরেছি বা কাজে লাগাতে শিখেছি, সেইগুলোকে বলা হয় সম্পদ। আমি একটা উদাহরণের সাহায্যে একটু বলি। যেমন আমরা রেল লাইনের পাশেই দেখি কালো কালো যে পাথর, গ্রানাইট পাথর। এই পাথরগুলো পৃথিবী যখন তৈরি হয় তখনই এই পাথরের তৈরি, ধীরে ধীরে পৃথিবীর তৈরির সঙ্গে সঙ্গে এদের তৈরি। কিন্তু পৃথিবীতে জীবের আবির্ভাবের সঙ্গে সঙ্গে যখন আদিম মানুষ, বন মানুষ যখন তৈরি হয়েছিল, বিভিন্ন জীবের বিবর্তনের মাধ্যমে যখন বন মানুষ তৈরি হয়েছিল, আমাদের পূর্বপুরুষ যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই কালো যে পাথর, এটা কোনো সম্পদ ছিল না। বন মানুষ থেকে ধীরে ধীরে যখন আমরা ঐতিহাসিক ঘটনা বা ইতিহাস বইয়ে পড়ে থাকি, দেখে থাকি, আদিম মানুষের তৈরি হয়। এই আদিম মানুষ, এই যে কালো পাথর, এই কালো পাথরের এমন কিছু গঠন আছে, যেমন অনেকটা এরকম গঠনযুক্ত যে পাথর, একটা দিকে মোটা এবং আরেকটা দিক সরু, ঠিক এইরকম গঠনযুক্ত পাথর, শেপযুক্ত পাথরকে তারা এই মোটা দিকটা মুষ্টি করে ধরা শেখে এবং সুচালো দিক দিয়ে তারা অন্য জীবজন্তুকে আঘাত করতে শেখে। সেই আদিম মানুষদের ক্ষেত্রে এই পাথরটা কিন্তু তখন তাদের সম্পদে পরিণত হয়। এর আগে পর্যন্ত এটা কিন্তু কোনো সম্পদ ছিল না। এই আদিম মানুষটা পাথরটাকে সম্পদে পরিণত করতে শেখে, তারপরে এই পাথরের সাহায্যে তারা হাতুড়ি তৈরি করতে শেখে, তারপরে তারা এই পাথরটাকে ঠিক একই রকম গঠন, ঠিক এই রকমের গঠন যুক্ত তৈরি করতে শেখে। এখানে ডালের সঙ্গে আটকে এগুলোকে সাধারণত ত্রিফলা কোনো প্রাণীকে আঘাত করার জন্য ধীরে ধীরে এটা সম্পদে পরিণত হয় এই পাথর। এরপরে পৃথিবীর সভ্যতা আরো এগিয়ে আসে, ধীরে ধীরে মানুষের উন্নতি ঘটে
এখন আমাদের ক্ষেত্রে এই পাথর এতটাই সম্পদ, আমরা রেল লাইন, আমরা যেখানে যাব, আমাদের রেল লাইন তৈরি করার জন্য লাগে, আমাদের পাকা রাস্তা তৈরি করার জন্য লাগে, আমাদের ঘর বাড়ি তৈরি করার জন্য লাগে, আমরা যে দিকে তাকাবো, যেখানে যাব, সেখানেই এই কালো পাথরটা আমাদের কাছে এখন একটা মহামূল্যবান সম্পদে পরিণত হয়েছে। তাই আমি বলবো, এই যে সম্পদ, সম্পদ পৃথিবীতে, পৃথিবীর যে সমস্ত উপাদান মানুষ মানে আমরা আমাদের নিজেদের কাজে ব্যবহার করতে শিখেছি, সেইগুলোই হলো আমাদের সম্পদ। এরপরে আমরা বলবো কি, বাস্তুবিদ্যা বা ইকোলজি। বাস্তুবিদ্যা বা ইকোলজি হলো কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের জীব উপাদান, জীব এবং ওই অঞ্চলের অজীবজ উপাদানের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্ক জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় বাস্তুবিদ্যা। মানে বাস্তুবিদ্যা আমাদের জীববিজ্ঞানের যে শাখায় জীব উপাদান এবং জড় উপাদানের যে সম্পর্ক, সেই সম্পর্কটি আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, তাকে বলা হয় বাস্তুবিদ্যা বা ইকোলজি। এবার আমরা এই বাস্তুবিদ্যা বা ইকোলজি যে কথাটি, এই বাস্তুবিদ্যা বা ইকোলজি শব্দটি সর্বপ্রথম জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 1866 খ্রিস্টাব্দে বাস্তুবিদ্যা শব্দটি প্রবর্তন করেন। এই বাস্তুবিদ্যা শব্দটি বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 1866 খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেন বা প্রবর্তন করেন। এবার বাস্তুবিদ্যা, এর সঙ্গে আর একটা কথা আমি একটু আলোচনা করে যাই, ইকোসিস্টেম। ইকোসিস্টেম, ইকোসিস্টেম কি? ইকোসিস্টেম, সিস্টেম মানে পদ্ধতি বা নিয়ম। তার মানে এখানে যে পদ্ধতি বা নিয়মের মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের জীব উপাদান এবং ওই অঞ্চলের অজীবজ উপাদানের মধ্যে যে পারস্পরিক মিথস্ক্রিয়া গড়ে ওঠে, তাকেই বলা হয় ইকোসিস্টেম। যে পদ্ধতি বা নিয়মের মাধ্যমে কোনো নির্দিষ্ট অঞ্চলের জীব উপাদান এবং ওই অঞ্চলের অজীবজ উপাদানের মধ্যে পারস্পরিক যে মিথস্ক্রিয়া গড়ে ওঠে, তাকেই বলা হয় ইকোসিস্টেম। এবার বাস্তুবিদ্যা বা এই বাস্তুবিদ্যা নিয়ে আমরা যেটা আলোচনা করছি, বাস্তুবিদ্যার প্রকারভেদ। বাস্তুবিদ্যার প্রকারভেদ বা সংগঠন, বা প্রকারভেদ বা সংগঠন। বাস্তুবিদ্যার যে প্রকারভেদ বা সংগঠন, এই সংগঠন অনুযায়ী বাস্তুবিদ্যাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা অটো ইকোলজি আর একটা সিন ইকোলজি। দুটি ভাগে ভাগ করা হয়, অটো ইকোলজি এবং সিন ইকোলজি। অটো ইকোলজি কি? একটি নির্দিষ্ট জীব সম্পর্কে, কোনো একটা নির্দিষ্ট একটি নির্দিষ্ট জীব সম্পর্কে যখন পরিবেশের, ওই অঞ্চলের পরিবেশের অন্তঃক্রিয়া বা অন্তঃসম্পর্ক আলোচনা করা হয়। একটি নির্দিষ্ট জীব সম্পর্কে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের পরিবেশের সঙ্গে তাদের অন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তখন তাকে বলা হয় অটো ইকোলজি। এবং সিনিকোলজি একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সমস্ত প্রজাতির জীবের সঙ্গে ওই অঞ্চল বা ওই পরিবেশের অন্তঃসম্পর্ক আলোচনা করা হলে তখন তাকে বলা হয় সিন ইকোলজি। নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জীব, সমস্ত প্রকারের জীব প্রজাতি এবং ওই অঞ্চলের যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে ওই সমস্ত প্রজাতির জীবের সঙ্গে যে অন্তঃসম্পর্ক, অন্তঃক্রিয়া, যেটা মিথস্ক্রিয়া, আলোচনাকে বলা হয় সিন ইকোলজি। এরপর আমরা আলোচনা করব বাস্তুবিদ্যার স্তর। বাস্তুবিদ্যার স্তরটা কি? বাস্তুবিদ্যার স্তর মানে বাস্তুবিদ্যার স্তরের মধ্যে একক জীব স্তর। প্রথমেই আলোচনা করি আমরা একক জীব স্তর, একে একে আলোচনা করব। একক জীব স্তর হলো জীব, জীব হলো বাস্তুতন্ত্রের প্রাথমিক একক। যেখানে বাস্তুতন্ত্র গড়ে ওঠে, এই পৃথিবীতে যেখানে বাস্তুতন্ত্র গড়ে উঠেছে সেখানেই জীবের, জীব ছাড়া কোনো বাস্তুতন্ত্র গড়ে ওঠা সম্ভব নয়। তাই জীব হলো বাস্তুতন্ত্রের প্রাথমিক একক, সর্বপ্রথম একক। আগে জীবের প্রয়োজন, তারপরে সেখানে বাস্তুতন্ত্র গড়ে উঠবে। তাই জীব হলো বাস্তুতন্ত্রের প্রাথমিক একক। পরিবেশের সঙ্গে সম্পর্ক রেখে এই জীবের যে গঠন, শারীরবৃত্তীয় প্রক্রিয়া, আচরণ, বিস্তার, অভিযোজন, পরিবর্তন, যে বিভিন্নভাবে যে অভিযোজনের এই যে পরিবর্তন ঘটে একক জীব স্তরের উপর নির্ভর করে, একক জীব স্তরে।
তার মানে জীবের আচরণ, শারীরবৃত্তীয় পরিবর্তন, বিস্তার, অভিযোজন, বৃদ্ধি, যত পরিবর্তন হয় একক জীব স্তরের মধ্যে পরিবর্তনটা ঘটে থাকে। আর এই একক জীব স্তরে পরিবর্তন ঘটার জন্য কিছু শর্ত আছে, সেই শর্ত একটু আলোচনা করি। 3টি শর্ত আছে পরিবর্তনের জন্য, 3টি শর্ত। প্রথম হলো আলো। আলো, এই পৃথিবীর আলোর মূল উৎস হলো সূর্য এবং শক্তির মূল উৎস হলো সূর্য। আলো যেহেতু এই একক জীব স্তরের তার যে শারীরবৃত্তীয় বিভিন্ন যে ঘটনাগুলো ঘটে থাকে তার পরিবর্তনের একটা শর্ত। এই আলো বাস্তুতন্ত্র গঠনের জন্য একটা অন্যতম উপাদান। এই আলো সাধারণত সূর্যের যে আলো একমাত্র সবুজ উদ্ভিদ এটাকে গ্রহণ করতে পারে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্রহণ করে। এই শক্তি তাদের নিজেদের শরীরের মধ্যে আবদ্ধ রাখে, সেই শক্তি তাদের শরীরে জমা থাকে। এই শক্তি পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন খাদক প্রাণীদের মধ্যে পরিবাহিত হয় এবং ধীরে এক এক করে বিভিন্ন জীব স্তরের মধ্যে ছড়িয়ে পড়ে। এইভাবেই সাধারণত পৃথিবীর জীবনের ধারা অব্যাহত আছে। তার মানে একক জীবস্তরের যে বিভিন্ন পরিবর্তন, জীবস্তরের মধ্যে যে পরিবর্তনগুলো তার অন্যতম উপাদান হচ্ছে আলো। উদ্ভিদের ক্লোরোফিল উৎপাদনের জন্য আলোর প্রয়োজন হয়। উদ্ভিদ বাষ্পমোচনের হার নিয়ন্ত্রণ করার জন্য আলোর প্রয়োজন। আলো যদি কম হয় বাষ্পমোচন কম, আলো বেশি হলে বাষ্পমোচনের পরিমাণটা হারটা বেশি। পত্ররন্ধ্রের চলনের জন্য আলোর প্রয়োজন। পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া এটার জন্য আলোর প্রয়োজন হয়। আলো সাধারণত পর্যায়ভিত্তিক ঘটে থাকে, যেমন খর্ব দিবা দৈর্ঘ্যের বিভিন্ন উদ্ভিদ যেমন ধুতরা, তার ফুল ফোটা ফল বৃদ্ধি খর্ব দিবা দৈর্ঘ্যে ঘটে থাকে। দীর্ঘ দিবা দৈর্ঘ্য সরিষা মূলা এদের ক্ষেত্রে সাধারণত এই কম খর্ব দিবা দৈর্ঘ্যের আলো প্রয়োজন। এইভাবে আলো সামগ্রিকভাবে একক জীব স্তরে পরিবর্তনের জন্য একটা অন্যতম উপাদান। 2 নম্বর আর্দ্রতা। আর্দ্রতা কি? জলীয় বাষ্পে কি পরিমাণ পরিবেশে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটাই হচ্ছে আর্দ্রতার পরিমাপ। এই আর্দ্রতাও সাধারণত একক জীব স্তরের বিভিন্ন ঘটনার পরিবর্তন ঘটাতে সাহায্য করে। যেমন বাষ্পমোচন, বায়ুমণ্ডলে যদি বাতাসের পরিমাণটা বেশি হয় বাষ্পমোচন কম হয়, বায়ুমণ্ডলে বাতাসের পরিমাণ বেশি কম হলে বাষ্পমোচনের হার বেশি হয়। বায়ুমণ্ডলে আর্দ্রতার পরিমাণ বেশি হলে বাষ্পমোচন কম হবে। বাষ্পমোচন কম হলে পরে মূল দ্বারা যে জল শোষণের পরিমাণটা এটা কম হবে, ঘটে থাকবে। জল শোষণের হ্রাস বা আর্দ্রতার পরিমাণ যদি দেখা যায় কম হয় বেশি হয়, বাষ্পমোচনের হার কম হবে। বাষ্পমোচনের হার কম হলে জল শোষণের হার কম হবে। রেণুর বিদারণ, সাধারণত উদ্ভিদের রেণুর বিদারণ বা ফেটে চতুর্দিকে ছড়িয়ে পড়া এই আর্দ্রতার উপরে নির্ভর করে থাকে। আর্দ্রতা সাধারণত কোনো কোনো প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় এই আর্দ্রতার জন্য আত্মরক্ষা করে থাকে প্রাণীরা। আর্দ্রতা হলে বায়ুমণ্ডলে কুয়াশা বেশি হয়, ফলে শত্রু প্রাণীর হাত থেকে নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে। আর্দ্রতার জন্য কোনো কোনো প্রাণী আছে তারা জল শোষণ করতে পারে। মরুভূমিতে দেখা যায় বিভিন্ন গিরগিটি আছে, অন্যান্য প্রাণী আছে তাদের গায়ের ত্বক শোষক ত্বকযুক্ত থাকে। এই শোষক ত্বকের সাহায্যে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে তাদের শরীরে বা দেহে জলের ঘাটতি মিটায়। ফলে বিভিন্নভাবে একক জীব স্তরের পরিবর্তনে আর্দ্রতা একটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে আছে তাপমাত্রা। তাপমাত্রাও সাধারণত একক জীব স্তরে পরিবর্তনের একটি উপাদান এবং সর্বশেষ উপাদান। মরুভূমিতে বিভিন্ন প্রাণী আছে, যেমন উট, এরা সাধারণত এই বেশি তাপমাত্রাযুক্ত অঞ্চলে বসবাস করে থাকে। বিভিন্ন অনেক প্রাণী আছে, র্যাটাল স্নেক মরুভূমিতে বেশি তাপমাত্রায় বসবাস করে থাকে। গিরগিটি আছে, জারবিল আছে, আরো অনেক প্রাণী আছে, এরা মরুভূমি অঞ্চলে বসবাস করে। ঠিক একই রকম ভাবে কম তাপমাত্রাযুক্ত অঞ্চলে যেমন মেরু অঞ্চলে মেরু শিয়াল, মেরু ভাল্লুক বরফের উপরে তারা কম তাপমাত্রাযুক্ত অঞ্চলে বসবাস করে থাকে। তাপমাত্রার উপর নির্ভর করে পরিবর্তন, যেমন অভিযোজন দেখা যায়। সাপ, ব্যাঙ, বিভিন্ন প্রাণী আছে নর্মাল তাপমাত্রাযুক্ত সময় পরিবেশে তারা বিচরণ করে। যখন ঠান্ডা আছে তাপমাত্রা কমে যায় তখন তাদের মধ্যে শীত ঘুম দেখা যায়। এইভাবে আরো অনেক আছে, সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয়।
এইভাবে তাপমাত্রার উপর নির্ভর করে তাপমাত্রা উপাদানটি একক জীবের স্তরে বিভিন্নভাবে পরিবর্তন ঘটিয়ে থাকে। একক জীবের স্তরের মধ্যে সাধারণত তাদের শারীরবৃত্তীয় গঠন, আচরণ, বিস্তার, অভিযোজন। একক জীবের স্তরের মধ্যে এই তিনটি উপাদান বিভিন্নভাবে পরিবর্তন করে থাকে। পরিবেশ পরিবেশ ও তার সম্পদ, এই অংশের একটি পর্ব 1 আলোচনা করলাম। এই অংশ নবম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো, যদি ভালো লাগে অবশ্যই জানাবে, কোথাও অসুবিধা থাকলেও জানাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে এইরকমই এই পরিবেশ ও তার সম্পদের পর্ব 2 অর্থাৎ 2 নাম্বার ভিডিওতে, পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই রাখছি।